বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে কথা বলবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং এফবিসিসিআই সহ নানা ট্রেড বডির তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেছেন মিস্টার শাহিদুল ইসলাম হেলাল এবং আমার ডানে রয়েছেন ফিনেস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ দানিয়াল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছে ছোট্ট প্রশ্নটা একটু রাজনৈতিক মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক না, একেবারেই আপনাদের সঙ্গে সম্পর্কিত। অন্তর্বর্তীকালীন সরকারের, কারণ এর আগে আমরা 15 বছর এক ধরনের সরকারের মধ্যে ছিলাম, তার আগে 2 বছর এক রকমের পরিস্থিতির মধ্যে ছিলাম, একটা নতুন পরিস্থিতির মধ্যে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটা নতুন যাত্রা শুরু বাংলাদেশের। এই সময়টাতে আসলে আপনারা ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে, অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কেমন আছেন, কেমন বোধ করছেন, সেটা একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আপনি প্রথম বলবেন। এক শব্দে বলতে হয় আনসার্টেনটি, অনিশ্চয়তা। আমরা শুরুতে যেটা ভেবেছিলাম যে নতুন সরকার আসার পরে একটা স্টেডি লাইফ পাবো আমরা, মানে ল অ্যান্ড অর্ডারটা একটু বেটার হবে, কিন্তু গত কয়েক মাস যদি বিবেচনা করা হয় ল অর্ডার সিচুয়েশন আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে খুবই খারাপ। আমার ইন্ডাস্ট্রি দুটা এলাকায় আছে, ঢাকার এই কোনায় এবং ওই কোনায়। একটা কোনায় গত 20 বছরে কখনো চাঁদাবাজি বা ওই এলাকার সন্ত্রাসী বা মাদকের লোকেরা এসে ফ্যাক্টরিতে হামলা করা বা চাঁদা চাওয়া ওই সিচুয়েশন হয় নাই। 20 বছর পরে এই প্রথম আমার ফ্যাক্টরিতে হয়তো 2জন লিডার এসছে, 20টা মোটরসাইকেল বাইরে রেখে ভেতরে এসে যে ওদেরকে ব্যবসা দিতে হবে। তো এই যে থ্রেটটা, এটা কিন্তু খুবই একটা আনকমফোর্টেবল সিচুয়েশন। তো আমরা ওখানে যেটা করেছি, এটা আমি সবাইকে বলতে চাই যে আমরা ওই এলাকায় সব ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মিলে, প্রায় 20টা ইন্ডাস্ট্রি মিলে আমরা উই সেট টুগেদার এটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। কারণ পুলিশেরও ওরকম সাহায্য পাবো কি না আমরা ওটা আশা করছিলাম না গত 4-5 মাস যাবৎ। তো বসে আমরা পুলিশকেও ডেকেছি। পরে আমরা ওখানে দেখলাম যে যারা এই চাঁদাবাজি করে, এখানে কিন্তু চাঁদাবাজি কিন্তু 2-4 জন লিডাররা করে। কোন পলিটিক্যাল পার্টি আমি এটাও বলছি না, এবং ওরা সাহায্য নেয় হলো যারা ইয়াং জেনারেশন, যাদের টাকা পয়সা দরকার, যারা মাদক করে, ওই সব মেন্টালি ইমব্যালেন্স ছেলেপেলেদেরকে ইউজ করে আমাদেরকে কষ্টে ফেলছে। জায়গা জমিনের বেলায় কাজ দিতে হবে, ওয়ার্কারদেরকে হয়রানি করছে। তো এখান থেকে যে আমরা মানে নিস্তার পাবো, এটারও কিন্তু নিশ্চয়তা এখনও পাচ্ছি না। তো আমরা যেমন আমাদের ওই এলাকাতে, একটা এলাকার কথা বলছি, আমরা একদিন পুলিশের সবাইকে ডাকলাম, ওখানে সব পলিটিক্যাল পার্টির লোকদেরকে, ইয়াং ওল্ডদেরকে ডাকলাম, ডেকে আমাদের ফ্যাক্টরির ওয়ার্কারদেরকে নিয়ে প্রায় 2000 লোককে নিয়ে আমরা একটা সমাবেশ করলাম। এবং ওখানে যেমন পুলিশের যে ওখানকার ওসি ছিল, ওই ওসি তখন বলল যে দেখেন আমরা আস্তে আস্তে লিস্ট করতেছি কারা কারা এখানে মাদকাসক্ততে ইনভলভ, কারা কারা চাঁদাবাজিতে ইনভলভ, আমরা এই লিস্ট করে আস্তে আস্তে ধরবো। তো এটা একটা আশার দিক দেখছি, বাট ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। এটা হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। তো এই অবস্থায় কিন্তু যে কোনো ব্যবসায়ীর, তো এত ইনভেস্ট করলাম, আমাদের ব্যাংক লোন সব কিছু মিলে কিন্তু উই আর নট ইন এ ভেরি কমফোর্টেবল সিচুয়েশন। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো এখন পাওয়ার সেক্টর। গ্যাসের কথা সবাই বলবে এবং ওটার সাথে ইলেকট্রিসিটির দাম বাড়বে, আর দিন দিন কিন্তু কোয়ালিটিটাও নষ্ট হচ্ছে। আমরা যদি টাকা দিয়ে কোয়ালিটিটা পেতাম, ওটাও নষ্ট হচ্ছে। কিছু ইন্ডাস্ট্রিতে যেমন স্পেশালি প্লাস্টিক, যেসব হিট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, ওগুলিতে কিন্তু ইলেকট্রিসিটি হলো ওটার লাইফ লাইন। একবার ইলেকট্রিসিটি গেলে যেটা হয় যে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে সব মেশিনের জিনিসগুলি নষ্ট হতে থাকে। জাস্ট ওয়ান ফ্লিক ক্যান কজ ওয়ান ইন্ডাস্ট্রি 50,000 থেকে 1 লাখ টাকা। তো যখন তখন এরকম কিন্তু 10, 12, 20 বার যেতেই থাকে। কখন যাবে, কখন আসবে, এটা আমরা জানি না। এটাকে নিয়ে কিন্তু আমরা বহু বছর যাবৎ বলতেছি, স্পেশালি যেসব সেন্সিটিভ ইন্ডাস্ট্রি, যে আমাদেরকে আগে বলে দেওয়া হোক, দরকার হলে আমরা ওটার জন্য টাকা দিতেও রাজি আছি, যে একটা SMS করে দেবে, একটা টেলিস করে দেবে। একটা সময় ছিল কিন্তু সরকারই বলেছে যে ইভেন মসজিদে মসজিদে বলে দেবে লোডশেডিং কখন হবে। এটা কিন্তু হচ্ছে না। এটা আর
ইলেকট্রিসিটির কোয়ালিটি কিন্তু এখন আস্তে আস্তে খারাপ হতে থাকছে। তো এতে কিন্তু আমাদের প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা হতো। এই দুইটা কিন্তু মেজর ফ্যাক্টর। আর বিসাইড দ্যাট এমনি ইন্ডাস্ট্রি চালাতে তো নানান ধরনের ঝামেলা আছে। আমাদের পোর্টের অবস্থা কিন্তু আগের থেকে ডিটেরিয়েট করেছে। পোর্টের একটা সময় ছিল যখন এই আর্মি গভর্নমেন্ট ছিল, আমার খেয়াল আছে ওয়ান মেজর একটা অফিসার, উনি 1 মাসের মধ্যে পোর্টের একটা জাহাজ টার্ন অ্যারাউন্ড তখন করতো 12 দিনে, ওটাকে 6 দিনে নিয়ে এসেছিল। অ্যান্ড ইটস পসিবল। সিঙ্গাপুরে একটা জাহাজ টার্ন অ্যারাউন্ড করে আসে, ফেরত যায় 12 ঘন্টার মধ্যে, 6 থেকে 12 ঘন্টার মধ্যে। আর আমাদের যায় 5 থেকে 7 দিনের মাঝে। আর একটা জাহাজ যদি থাকে প্রতিদিন কিন্তু তার ভাড়া গুনতে হয়, মানে আইডেল ভাড়া মিনিমাম 10 থেকে 20,000 ডলার একটা জাহাজে। তো এই ভাড়াটা কিন্তু আমাদের ঘাড়ের উপরে, যারা কার্গো আনছে, কার্গো দিচ্ছে, ওদের উপরে পড়ে। এই যে কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে, এটাও কিন্তু আমাদেরকে নানান ধরনের কষ্ট দিচ্ছে। আরেকটা বড় ঝামেলা যেটা এখন আমরা পড়ছি, আমি দেখছি আমার ছোট ব্যবসাতে, সরকারি অফিসগুলি, কাস্টমস অ্যান্ড বিয়ার, যেখানেই বলেন যে একটু গো স্লো, মানে ডিসিশন নিতে মনে হয় একটু আগের থেকে অনেক স্লো হয়ে যাচ্ছে। তাদেরও কনফিডেন্স লেভেল, হ্যাঁ আমার মনে হয় কাজ করতে ওদের অনীহা, তারাও বুঝতে পারছে না, অনেক আনসার্টেনিটি তাদের মধ্যে। কিন্তু আমাদের খরচা কমে নেই আনফরচুনেটলি। আমার অ্যাকাউন্টস কিন্তু খরচা কমটা দেখাচ্ছে। আমি শুনবো আরো আপনার কাছ থেকে। দানিয়েল, আমি জানি যে আপনারও অনেক বিটিওর এক্সপিরিয়েন্স আছে পার্সোনাল লেভেলে, সো আপনার কাছ থেকে শুনতে চাই যে কেমন যাচ্ছে সময়। আসলে আমি হেলাল আঙ্কেলের কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। উনি একটা কথা খুব ইম্পর্টেন্ট বললেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যতক্ষণ ইমপ্রুভ করবে না, যে কোনো ইনভেস্টরের কিন্তু একটু ভয় লাগবে। একটা আনস্টেবল সিচুয়েশন আমরা এখন দেখতে পাচ্ছি, এবং এই আনস্টেবিলিটি কিন্তু শর্ট টার্ম না। আপনার দেখেন জিলু ভাই, আমরা পজিটিভ যদি দেখি যে এই প্রথমবার আমরা ইউএস এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ আরএনজি আমরা পজিটিভ গ্রোথ দেখেছি আফটার মেনি কোয়ার্টার্স। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কিন্তু উই মাস্ট অলসো রিমেম্বার যে ইউএস ইজ অ্যাবাউট টু এন্টার রিসেশন। সো ওরা যখন রিসেশনে ঢুকবে, ওরা কিন্তু আমাদের উপরে মারাত্মকভাবে একটা প্রাইস প্রেশার ক্রিয়েট করবে। আর উই রেডি ফর দ্যাট? পাওয়ারে এখন উই আর নট সেলফ সাফিসিয়েন্ট। আরেকদিকে আঙ্কেল একটা কথা বললেন অ্যাবাউট কাস্টমস অ্যান্ড এনবিআর, মেজর প্রবলেম। দেখেন, দেশ এত বড় একটা ট্রানজিশনে এসছে, এখন রিফর্মের একটা অ্যাটমসফিয়ার আছে, সবাই রিফর্ম চায়, কিন্তু একটা জায়গায় রিফর্ম কেউ কথা বলছে না, ওটা হচ্ছে বিউরোক্রেসি। ইট রিমেইনস দ্য সেম। ইফ বিউরোক্রেসি, একটা রিফর্মস কমিশন কিন্তু ব্যুরোক্রেসি নিয়ে করা হয়েছে, কিন্তু যদিও সেটা নিয়ে অনেক আলোচনা, বিতর্ক তৈরি হয়েছে এবং অসন্তোষ তৈরি হয়েছে। ওই জায়গায় আমার একটাই 2 সেন্ট হবে। আমি এম নট অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ দেম, বাট আমার এখানে একটাই কনসার্ন যে কারা বিউরোক্রেসির শিকার হচ্ছেন, তাদেরকে কি টেবিলে এনে জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য বিউরোক্রেসি? কারণ বিউরোক্রেসি আমরা দেখেছি ইন দ্য ইউকে অর ইন অস্ট্রেলিয়া অর ইভেন ইন আমেরিকা, ইট ওয়ার্কস ওয়ান্ডারফুলি বিকজ ইট সার্ভস দ্য পিপল। আমাদের দেশে বিউরোক্রেসি কিন্তু আমরা ইনহেরিট করেছি ফ্রম দি কলোনিয়াল পাস্ট, এবং দ্যাট ওয়াজ ডিজাইন টু রুল আস, নট টু সার্ভ আস। সো আনফর্চুনেটলি আজকে আপনি এখন যদি যতই ভালো অফিসার হোক না কেন, যে দ্য ওয়ে ইট হ্যাজ বিন ডিজাইন, তার প্রসেস ওরিয়েন্টেড রাদার দেন রেজাল্ট ওরিয়েন্টেড। আজকে একটা মাল, আমি জাস্ট কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরের একটা নতুন, আঙ্কেল হয়তো জানবেন, একটা নতুন সার্কুলার দেখলাম যে ওয়ারেজ, যেটাকে আমরা বাংলা ভাষায় ওয়ারফেন বলে থাকি, ওয়ারফেন যেটা 4 গুণ হয়, ওইটা 1 সপ্তাহ পর থেকে পোর্ট ড্যামেজ যেটা, এটা কিন্তু এখন 4 দিনের মাথার থেকে 4 গুণ হয়ে যাচ্ছে। সো এই ডিলেটা কে করে? অ্যাজ অ্যান ইম্পোর্টার, আমি অ্যাজ অ্যান এক্সপোর্টার, আমার কিন্তু ফ্যাব্রিক ইম্পোর্ট করতে হচ্ছে, কিন্তু ফ্যাব্রিক ইম্পোর্ট করার পর আমার কাস্টমস অফিসিয়ালরা যদি এটা রিলিজ করতে ডিলে করে, আলটিমেটলি ড্যামেজ আমার দিতে হবে, এবং যেন এটা ডিলে না করে আমার একটা আনহোলি অ্যালায়েন্স করতে হবে ওই কাস্টমস অফিসিয়ালের সাথে, যেন সেই মালটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো করাপশন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা একটা জিনিস বলতে পারি যে অ্যাট দ্য টপ, এখন ইন দ্য গভর্নমেন্ট লেভেল অ্যাট দ্য টপ হয়তো বা করাপশন নাই আগের মতো, দ্যাটস এ গ্রেট থিং। বাট হোয়াট অ্যাবাউট দ্য বটম? কারণ আমি তো আর সরকারের প্রধানের সাথে ব্যবসা করব না, আমি তো ব্যবসা করব
ব্যবসা যে জায়গায় করতে হবে ওই জায়গাগুলিতে তো এখনও করাপশন ফ্রি করা যায়নি, এবং ওখানে যে রেড টেপ, ওখানে যে বিউরোক্রেটিক ট্রাবলসগুলি আছে, এখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি। আমি আঙ্কেলের সাথে আরেকটা কথা একটু আগে ডিসকাস করছিলাম, সরি আপনি, আই হোপ ইউ উইল নট মাইন্ড, যে এই বয়সে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, ওনাদের থেকে তো আমরা শিখবো যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দে আর ফেসিং। অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জেস দ্যাট অ্যান অন্টারপ্রিনার উই শুড স্যালিউট, যে এই বয়সে হেলাল আঙ্কেলের মতো মানুষ এখনও ইন্ডাস্ট্রির পিছিয়ে, এখনও কর্মসংস্থান কেমনে বাড়াবে বাংলাদেশে ওইটা নিয়ে কাজ করছে। বাট দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হি ইজ ফেসিং ইজ দ্য মেন্টাল প্রেশার ফ্রম ভেরিয়াস অর্গানাইজেশন, ফ্রম বিউরোক্রেটিক চ্যানেলস। এবং একইভাবে আই হ্যাভ রিসেন্টলি লস্ট মাই ডিয়ার ফাদার ইন ল, এটা আপনিও জানেন, এটা পুরো বাংলাদেশ জানে। অ্যান্ড এই সেম বিউরোক্রেটিক কালচার থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে হেলাল আঙ্কেলের মতো মানুষকে, যাকে আমাদের স্যালুট করা উচিত, যাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আগামীর বাংলাদেশ কীভাবে সুন্দর করা যায়, ওনাদেরকে স্যালুট না দিয়ে ওনাদেরকে আমরা মেন্টাল টর্চার করে আনফর্চুনেটলি মেরে ফেলবো। সো দিস ক্যানট বি দ্য ফেট অফ দিস কান্ট্রি। আমরা একটা সেকেন্ড সুযোগ পেয়েছি একটা সুন্দর রিপাবলিক ঘটানোর, এবং এইখানে আমি আশা করি যে ফিউচারে অ্যাটলিস্ট ইন টার্মস অফ বিউরোক্রেসি অ্যাটলিস্ট দের শুড বি এ ফেয়ার ব্যালেন্স, যেখানে একটা সিভিল সার্ভেন্টের কিন্তু কেপিআই থাকা উচিত যে হাউ ফাস্ট অ্যান্ড হাউ এফেক্টিভ অ্যান্ড হাউ এফিশিয়েন্টলি সে সার্ভিসটা দিচ্ছে, জাস্ট লাইক প্রাইভেট সেক্টর। আপনি প্রাইভেট সেক্টরের ব্যাংক আর পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে এটা কিন্তু বিশাল একটা বড় ডিফারেন্স। আজকে দেখেন বাংলাদেশ ব্যাংক যখন ওপেন টাকা দেওয়া বন্ধ করে দিল বিভিন্ন ব্যাংকে, আগে যেভাবে দিত, আগে সরকারি ব্যাংকগুলিকে ওপেন যত টাকা দরকার দিচ্ছিল ক্যাপিটাল ইনজেকশনের মাধ্যমে, এখন যখন ওইটা লিমিট করা হলো, সরকারি ব্যাংকের পারফরমেন্স কিন্তু খুব ডেঞ্জারাসভাবে কিন্তু ফল করা শুরু করছে। ওই জায়গায় প্রাইভেট ব্যাংক কিন্তু ঠিকই আছে, ডিপোজিটস কমেছে ট্রু, বাট প্রাইভেট ব্যাংক কিছু যারা ভালো ব্যাংক, যাদের গুড গভর্নেন্স আছে, তাদের কিন্তু ফল ব্যাক করেনি, তাদের কিন্তু পারফরমেন্স ইজ গুড। দ্যাট ইন্ডিকেটস এই দেশে আপনি যদি ভালো সেবা দেন, এটা গুড গভর্নেন্স যদি ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজেশন হয়, তাহলে স্বাভাবিকভাবে এন্টারপ্রেনার্স উইল বি মোটিভেটেড টু ডু মোর বিজনেস। আজকে যে অবস্থায় বাংলাদেশে ব্যবসা করতে হচ্ছে, আনফর্চুনেটলি সবাই চিন্তা করছে কিভাবে দেশ ছেড়ে চলে যায়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এসে বলে দিলেন $5 মিলিয়ন দিলে আপনি গ্রিন কার্ড না ডাইরেক্ট গোল্ডেন কার্ড পাবেন। আমি তো এখন দুইটা মানুষের দিকে তাকায় আছি, একটা দেখি ইলন মাস্ক যে ডোজ ক্রিয়েট করে সব গভর্নমেন্ট রেগুলেশন ক্যান্সেল করছে আমেরিকাতে। আই হোপ বাংলাদেশে এরকম একটা কেউ আসে যে রেগুলেশন কি সিম্পলিফাই করবে। আমরা খালি সার্কুলার দেখি, কোনো নিয়ম কানুন জানি না, বিসেকের রুল কোনটা, আপনার কোন মন্ত্রণালয়ের রুল কোনটা, এনবিআরে সার্কুলারে আপনি এনসাইক্লোপিডিয়া বানাতে পারবেন, কিন্তু ক্লিয়ার কাট আপনি বলতে পারবেন না যে কোন লটা প্রযোজ্য। ইট ডিপেন্ডস অন দি অফিসার অফ দ্য ডে। সো যতক্ষণ পর্যন্ত ওইসব ক্লিয়ার করবেন না, যতক্ষণ পর্যন্ত বিউরোক্রেসি ইজ অফ ডুইং বিজনেসকে সাপোর্ট করবে না, অতদিন পর্যন্ত ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ডুইং বিজনেস। সো মিস্টার সাদিউল ইসলাম হেলাল, আপনি শুনছিলেন আপনার পরবর্তী প্রজন্মের একজন ব্যবসায়ী, তার কাছ থেকে, এবং যেটা দানিয়েল বলবার চেষ্টা করছিলেন যে ব্যুরোক্রেসির রিফর্মস নিয়ে কোনো কাজ হয় না। আমি একটু ওভারঅল বুঝতে চাই যে আপনার কি অনেক রিফর্মস নিয়ে তো এই সময়টাতে সবচেয়ে বেশি কথা হচ্ছে, কাজও হচ্ছে, শেষ পর্যন্ত রিফর্মস কী হবে আমরা জানি না। অর্থনৈতিক ক্ষেত্রে রিফর্মসের কোনো আওয়াজ আপনি পাচ্ছেন বা লক্ষণ দেখতে পাচ্ছেন, আপনারা শুনছেন কিছু? খুব স্লো, যদিও মানে কোনো কমিশন হয়নি, এটা তো আমরা নিশ্চিত। কিন্তু যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দে আর কোয়াইট হ্যাপি উইথ দ্য ওয়ে ব্যাংকস আর, মানে যেভাবে উই আর নট। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, স্পেশালি আমি ইয়াং ওনাদের কথা বলছি, যে ট্রেড বডি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এসব এই যে আমরা যে কথাগুলি বলছি, এগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য, সরকারের সাথে নেগোশিয়েট করার জন্য এবং ব্যবসাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য ট্রেড বডি প্লেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। এখন যেটা হয়েছে যে এই সরকার আসার পরে ট্রেড বডিজ কিন্তু একদম ভেঙে গেছে। ওখানে প্রশাসক নো পলিটিক্স, বাট ইটস অল অ্যাবাউট পলিটিক্স। আমরা আগে ট্রেড বডিজ করতাম, আমার মধ্যে আপনি জানেন যে আমি অনেক রকম ট্রেড বডিজ করেছি, এবং আমরা করতাম বন্ধু তৈরি করার জন্য। আমার একটা ইন্টারেস্ট থাকতো যে আমি ওখানে গেলে একটা ইয়াং এন্টারপ্রেনারের সাথে দেখা হবে, কথা হবে, আমি শিখবো বা শিখাবো, দুটোই একটা ফ্রেন্ডশিপের জায়গা ছিল, বিজনেসের একটা নেটওয়ার্ক তৈরি হবে। এখন কিন্তু ট্রেড বডিজটা শত্রু বানানোর জায়গা হয়ে গেছে, মানে ওখানে সবার সাথে সবার যুদ্ধ। ট্রেড বডিজের মাঝেও নানান ধরনের পলিটিক্স ঢুকেছে। তো এই দুর্বলতাটা যেটা করবে, আমাদের যে ব্যবসায়িক রুলস রেগুলেশন যেটা উনি বলছেন, যেগুলিতে বাধা আছে, ওগুলিকে ইজ করার পথটাকে আরও কঠিন করে দিবে। বাজেট আসছে, তো বাজেটের সময় তো ট্রেড বডিজ, ব্যবসায়ীরা তো
এনবিআর সাথে নেগোসিয়েট করবে, ওই নেগোসিয়েশন তো পজিশনটাই নাই। এখন অন্যবার জানুয়ারি থেকেই শুরু হতো এনবিআরে বসে কথাবার্তা বলা, যদি রেজাল্ট কী হতো দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট কথাবার্তা হতো। এখন কিন্তু এবার কিন্তু ওইটার চান্সেস খুব কমে গেছে, এবং এখন আমরা জানি না কি হবে, বিকজ উই আর ফেসড উইথ এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু। তো দ্যাট ইজ এ বিগ এবং চ্যালেঞ্জ। সেটা নিয়ে আমার ধারণা যে সরকার খুব কনফিউজড, কি করবে, কি করা উচিত না, আমি কি করা জানি না, উচিত না এখন পর্যন্ত। তাই কথাবার্তা তাই মনে হচ্ছে। আমি অ্যাজ এন ব্যবসায়ী আই কুড বি অ্যাবসলিউটলি রং। আমি এতে কিন্তু একটা তকমা ছাড়া বেনিফিট কিন্তু দেখছি না। যে বেনিফিট, হ্যাঁ, যে বেনিফিটটা আমরা আশা করছি যে আমার দেশের একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড হবে, বিনিয়োগ আসবে। আমি কি বিনিয়োগ চাই? উনি কি বিনিয়োগ চায়? আমি যদি ওনার ফ্যাক্টরির পাশে আরেকটা ফ্যাক্টরি করি, উনি উইল বি কমফোর্টেবল? হি উইল নট বি, আই উইল নট বি। কারণ আমি নিজেই ইলেকট্রিসিটি পাচ্ছি না, আমি নিজেই গ্যাস পাচ্ছি না, আমি নিজেই 10 টাকার জমি 100 টাকা দিয়ে এখন কিনছি, ওটারও দাম বেড়ে যাবে। আমার তো কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়ে যাবে আমার পাশে যদি। তা আমাদের এখন বিনিয়োগ দরকার, নট ইন ইন্ডাস্ট্রিজ অর নট এনিওয়্যার, যে বিনিয়োগের পরিস্থিতি তৈরি করার জন্য বিনিয়োগ দরকার। তো এলডিসি গ্র্যাজুয়েশন ওতে আমার কতটুকু হেল্প করবে আমি জানি না, কিন্তু আমাদের যে বেনিফিটগুলি উঠে যাবে। অলরেডি আমি 2টা সেক্টরে ব্যবসা করি, প্লাস্টিক এবং জুটে। জুটে হ্যান্ডিক্রাফটসে 20% ছিল, ওটাকে 10% করা হয়েছে। হস্তশিল্প তো অমন কিছু না যে 10% সরকার কমিয়ে যে বিরাট কিছু করে দিয়েছে, কিন্তু ব্যবসার কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে গেছে। কারণ এখন দেশের যে অবস্থা, আমার যদি এমপ্লয়মেন্ট তৈরি করতে হয় এবং গ্রামে গঞ্জের থেকে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে, এবং গ্রামে গঞ্জে ছোটো আকারে এমপ্লয়মেন্ট তৈরি করার কিন্তু সবচেয়ে ভালো জায়গা হলো হস্তশিল্প, ছোট 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 জিনিস বানানো, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি করা, নট বিগ ইন্ডাস্ট্রি। বিগ ইন্ডাস্ট্রিদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ছোট ছোট যেন ইন্ডাস্ট্রি হয়, কিন্তু এত কমপ্লিকেশনের মাঝে তো ছোটো ইন্ডাস্ট্রি হওয়ার চান্সেস খুব কমে গেছে। আর ব্যাংকিংয়ের কথা তো আছেই, ব্যাংকার একটা আপনি নিজে তো বিভিন্ন সময় বিভিন্ন অনেক ব্যাংকের সঙ্গে যুক্ত আপনি ছিলাম, বাট আপনি কি ফিল করছেন ব্যাংকিং সেক্টর কি, আমরা তো জানি এটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঘুরে দাঁড়াবার কোনো চেষ্টা কি দেখা যাচ্ছে? ওটা তো যদি যেসব টাকা ড্রেন আউট হয়ে গেছে ওগুলি যদি আনতে পারে। আর ব্যাংকে এখন যেটা হচ্ছে, যেহেতু ব্যাংকে অনেক রকম অনিয়ম হয়েছে, যারা জেনুইন ব্যবসায়ী ওদের অনেক রকম নিয়ম কানুনের মধ্যে ফেলে দিচ্ছে। আগে ব্রাঞ্চদের একটা শক্তি ছিল, ছোটোখাটো ক্লায়েন্টদেরকে লুক আফটার করার জন্য ওদের একটা আমার মনে লিমিট সেট করা থাকতো। এখন কিন্তু প্রত্যেকটা ডিসিশন হেড অফিস থেকে নেওয়া হয়, সুতরাং কাজটা কিন্তু স্লো হয়ে গেছে। ওরা বলে যে কম্পিউটারে আছে, স্লো ফাস্ট হবে, অ্যাকচুয়ালি হয় না। এখন যেমন রিসেন্টলি যেটা করেছে, আপনি যদি রপ্তানি করেন, রপ্তানি করার আগে বায়ারকে ওরা জিজ্ঞেস করে ইএক্সপি করার আগে যে এই কোম্পানি তোমাকে রপ্তানি করবে এত ডলারের, এই ইনভয়েসের এগেনস্টে এটা কি জেনুইন কি না এটা তুমি খবর দাও। তো বায়াররা দে ডোন্ট লাইক ইট। আমি একটা বায়ারের সাথে 20 বছর ব্যবসা করছি, ওকে যদি আমার ব্যাংক জিজ্ঞেস করে তোমার তো এই কোম্পানি তোমার সাথে ব্যবসা করছে, এই ডলারটা ঠিক আছে কি না এভরি টাইম জিজ্ঞেস করছে, তো এই কোম্পানিটার ইমেজটা তো বায়ারের কাছে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছোটোখাটো জিনিস কিন্তু ব্যাংক আমাদেরকে যেই সহায়তা দিতে পারতো ওটা দিচ্ছে না। ব্যাংক ইন্টারেস্ট এবং আদার চার্জেসের বাইরেও ব্যাংকের তো আরও লিমিটেশন আছে। এখন ডলারের অভাব, অনেক সময় যা এলসি করতে চাই ওটা করা যায় না, নানান প্রবলেমের মাঝে কিন্তু ওই ব্যাংক ক্লায়েন্টের রিলেশনশিপটা আস্তে আস্তে আমার মনে হয় দুর্বল হয়ে পড়ছে। জানিল, দেখেন কয়েকটা ফ্যাক্টর খুব স্ক্যারি এই মুহূর্তে। যে আপনার যদি দেখেন লোকাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যেরকম আম ফ্রম চিটাগং যদি দেখি, সব থেকে বড় ইন্ডাস্ট্রি আদার দেন গার্মেন্টস হচ্ছে কিন্তু হি ইজ অলসো ফ্রম চিটাগং। বাই ডিফল্ট মাই ওয়াইফ ইজ ফ্রম চিটাগং। তো এখন চট্টগ্রামে কিন্তু আঙ্কেল জানবেন যে আমাদের কিন্তু একটা মেজর ইন্ডাস্ট্রি হচ্ছে রি-রোলিং বা রিবার, যেটাকে স্টিল ইন্ডাস্ট্রি বলা হয়। ইট ইজ অপারেটিং অ্যাট অ্যারাউন্ড 30% অফ ইটস ক্যাপাসিটি। এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস, 30% অ্যাট ইটস ক্যাপাসিটি। এবং আজকে আমি কয়েকজন বড় ম্যানুফ্যাকচারের সাথে কথা বলছিলাম, আমার বন্ধু মানুষ বা আমার সিনিয়র ভাই বন্ধুরা, এবং তারা বলছে যে আমরা উই আর স্কেয়ার্ড, আমরা এই কোয়ার্টারে আমরা উই উইল টেক আ কল, হয়তো বা 1-2টা ইউনিট লে অফ করতে হবে, কারণ এখন ডিমান্ড নাই। আপনার ব্যবসার কনফিডেন্স লেভেলটা যখন কমে যায়
তখন যেটা আঙ্কেল বললেন যে যেরকম ধরেন ট্রেড বডি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আপনি আজকে দেখেন আমি একটা ফ্যাক্টরি যদি আমি বিক্রি করি বা আমি একটা ফ্যাক্টরি কিনি, আমার কিন্তু কাস্টমসের পারমিশন ছাড়া কোনোভাবে কোনো কিছু করতে পারবো না, কারণ এখানে বন্ড জড়িত। একটা বন্ড লাইসেন্স ট্রান্সফার করতে গেলে বা বন্ড লাইসেন্স সারেন্ডার করতে গেলে বা নতুন বন্ড লাইসেন্স নিতে গেলে আগে যেখানে লাগতো সপ্তাহ থেকে 10 দিন, এখন সেটা 3 থেকে 4 মাস লেগে যাচ্ছে, তাও এটা কমপ্লিট হচ্ছে না। এবং যদি একটা ট্রেড বডি থাকে তখন একটা কালেকটিভ বার্গেনিং স্ট্রেংথ থাকে। বিজেএমই ছিল, আমরা আসলে বিজেএমির ভ্যালুটা কি এখন বুঝতে পারছি। বিজেএমই থাকতে কিন্তু আমাদের পক্ষে লড়াই করার জন্য বিজেএমই ওয়াজ সাফিসিয়েন্ট, কারণ কালেকটিভ বার্গেনিং পাওয়ার ছিল। কিন্তু আজকে কিন্তু সেটা নাই। আজকে আনফরচুনেটলি ওখানে মোস্ট পাওয়ারফুল ট্রেড বডি, এবং ওখানে যিনি প্রশাসক আছেন আনোয়ার সাহেব, আই নো হিম পার্সোনালি, হি ইজ আ ওয়ান্ডারফুল ম্যান, বাট অবভিয়াসলি হি ক্যানট ডু হোয়াট বিজেএমই রিপ্রেজেন্টেটিভ ডিড ইন দ্য পাস্ট। মানে আমার শুধু চট্টগ্রামের যে বিজেএমির বোর্ড ছিল, এই বোর্ডটা যে কাজ করতে পারতো, প্রশাসক সাহেব চাইলেও কিন্তু এটা পারছে না। সো অ্যাজ এ রেজাল্ট ট্রেড বডি ইজ ভেরি নেসেসারি, স্পেশালি বাংলাদেশের মতো জায়গায় যেখানে আপনার বিউরোক্রেটিক শ্যাকেলসে ব্যবসায়িকদেরকে আটকানো হয়। আরেকটা দিকে দেখেন, যেহেতু আপনার প্রোডাকশন লো বিকজ কনফিডেন্স লো ইন দ্য সিস্টেম, আপনার ট্রেড বডি নাই টু প্রোটেক্ট ইউ। আজকে এসে এখন একটা এনভায়রনমেন্টাল ছাড়পত্র, আগে যেটা একটা স্ট্যান্ডার্ড ইস্যুয়েন্স ছিল, আজকে কিন্তু এটা চট্টগ্রাম থেকে আর পাওয়া যাচ্ছে না। এটার জন্য অপেক্ষা করতে হয় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এখন আপনাকে যদি ছাড়পত্র যেখান থেকে দেওয়ার কথা ওখান থেকে দিচ্ছে না, এটার কারণে আপনার বাকি সব অপারেশন আটকায় যাচ্ছে, তাহলে ব্যবসায়িক ব্যবসা কেমনে করবে? তো ব্যবসায়িক যদি ব্যবসা করতে না পারে, প্রোডাকশন কমে যাবে। প্রোডাকশন কমলে কিন্তু আনএমপ্লয়মেন্ট বাড়বে, এবং আনএমপ্লয়মেন্ট বাড়ছে। আপনি দেখেন যদি ফ্রিকুয়েন্টলি রাস্তায় লোকজন নামে, এখানে অনেক কিছু কিন্তু রিয়েল রিজনসে অফকোর্স পিপল উইল প্রোটেস্ট অ্যান্ড রাইটলি সো, বাট অনেক জায়গায় ফ্রিভুলাস কিছু কারণেও কিন্তু লোক নামবে, ফিউচারে আরও বেশি নামবে। কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট বাড়ছে দেশে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার। আনএমপ্লয়মেন্টটা বাড়া কিন্তু আমাদের জন্য কোনোভাবে ভালো সাইন না। যে জায়গায় আমরা কথা বলছি আমাদের গ্র্যাজুয়েশন ফ্রম এলডিসি, ওই জায়গায় যদি আমার আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়, আপনি যদি হঠাৎ করে এখন ঢাকা শহরে 1 লক্ষ মানুষ যদি চাকরি ছাড়া হয়ে যায়, বা চট্টগ্রাম শহরে যদি ইভেন 50,000 মানুষ যদি চাকরি ছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু ইট বিকামস আ ভেরি আনসার্টেন সোসাইটি টু লিভ ইন। এবং একই জায়গায় আপনার ইন্টারেস্ট রেট ইজ রাইজিং নাও, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, রাইজিং বলাটা ভুল হবে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। হ্যাঁ, এটা শর্ট টার্মে আপনার ইনফ্লেশন কন্ট্রোল করতে সুবিধা হবে, কিন্তু ইন এ লং রান আপনি দেখেন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের গ্রোথ নেগেটিভ হয়েছে গত 2টা কোয়ার্টারে। দ্যাট মিনস আপনার ক্যাপিটাল ইনজেকশন হচ্ছে না। তাহলে আপনার ল্যান্ড অলরেডি বাংলাদেশে এক্সপেন্সিভ, লেবার লসগুলি এত কমপ্লিকেটেড হয়ে গেছে যে আপনি মানুষ হায়ার করতে ভয় পান, কন্ট্রাকচুয়াল মানুষ নিচ্ছে, ডাইরেক্ট হায়ার করতে ভয় পায়। সো লেবার বিকামস এ প্রবলেম, আপনার ক্যাপিটাল বিকামস এক্সপেন্সিভ। আর অন্টারপ্রিনার, ওনাদের মতো মানুষদেরকে যদি এই বয়সে এসে প্রেশার নিতে হয়, মেন্টাল প্রেশার নিতে হয়, আমাদের বাপ চাচারা, আমাদের শ্বশুররা, ওনাদের মতো মানুষদের যদি মেন্টাল প্রেশারে মারা যেতে হয়, আল্লাহ না করুক, তাহলে এই দেশে ব্যবসা করবেটা কে? কেন করবে? কোন সেইন মানুষ বলে পাগলে আগুনে হাত দেয় না? পাগল কিন্তু সেও আগুনে হাত দেয় না। এটা তো আগুন। ব্যবসা, বাংলাদেশে ব্যবসা করা মানে হচ্ছে একটা আগুনের সাথে খেলা। কারণ আপনার এই যে 4টা আপনার প্রোডাকশনের যে পার্ট, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন বাংলাদেশ ভাইয়া। আপনি এটা করতে গেলে আপনাকে কোনো না কোনো ডিপার্টমেন্ট আপনাকে আটকে ফেলবে। কারণ বিউরোক্রেসি আমরা কিন্তু পাইছি কলোনিয়াল পাস থেকে, এটা আমাদের জন্য বানায় নাই, এটা বানানো হয়েছিল টু রুল আস। এবং এখন পর্যন্ত ব্রিটিশরা চলে গেছে, সিন্ধের পাঞ্জাবিরা চলে গেছে, সবাই চলে গেছে, কিন্তু ওই বিউরোক্রেসি মেন্টালিটি স্টিল রিমেইনস। আজকে এখনো আমি যখন যাই ওই স্যার বলতে বলতে ওনাদেরকে, যত ওনাদেরকে স্যার ডাকি, অত স্যার আমি স্কুলে যদি ডাকতাম আমার গ্রেড আরো ভালো আসতো। This is the reality. So where are we living? We talk about reform. হ্যাঁ, we need reform in the way admissions happen. We need reform in the way job placements are done. 26 লক্ষ মানুষ, 26 লক্ষ ছাত্ররা গ্র্যাজুয়েট করছে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর। 26 লক্ষ। আপনি কি সবাইকে সরকারি চাকরি দিতে পারবেন? প্রাইভেট সেক্টর যদি না বেঁচে থাকে? ইজ ইট পসিবল? কোনো দেশে পৃথিবীতে এটা কি সম্ভব নর্থ কোরিয়া ছাড়া? তো আপনি যদি চান যে ওয়েল পেইং জবস ক্রিয়েট হোক বাংলাদেশে, তাহলে ডুইং বিজনেস ইন বাংলাদেশ শুড বি ইজি। আপনার এফডিআই কমছে, এফডিআই কেন বাড়ছে না?
আমি আঙ্কেলদের সাথে সব কিছুতে একমত। এক জায়গায় আমি একটু দ্বিমত প্রকাশ করব যে এফডিআই আসলে হ্যাঁ একদিকে আঙ্কেল কারেক্ট যে আমার ল্যান্ডের দাম আরও বেড়ে যায় যখন একটা ফরেন ইনভেস্টর আসে, আমার ওয়ার্কার সব টেনে নিয়ে যায় সাথে সাথে বেতন বেশি দিয়ে। কিন্তু এখানে একটা জিনিস আছে, এফডিআই শুধু আমরা কেন গার্মেন্টস সেক্টরে আনছি, এফডিআই কেন টেকনোলজি সেক্টরে বাংলাদেশে আসে না, কেন এখানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ডেভেলপ হয় না, কেন এখানে এআই নিয়ে কেউ চিন্তা করে না? আমাদের পরের জেনারেশন যারা, আমার ছোট ভাইরা যারা, তারা কিন্তু এআই নিয়ে চিন্তা করতে চায়, কিন্তু এখানে এত বিউরোক্রেটিক হ্যাসেল আছে। আপনি যদি বাইরের থেকে একজন এক্সপার্টকে নিয়ে আসেন, আনলেস ওই ব্যক্তি আমাদের নেবারিং কোনো একটা দেশের থেকে না হয়ে থাকে, আপনি যদি আমেরিকার থেকে একজন এক্সপার্টকে আনতে চান, ব্রাজিল থেকে আনতে চান, আপনার ইন্দোনেশিয়ার থেকে আনতে চান, পারবেন না, সম্ভবই না, কারণ এত রকমের হ্যাসেল দেয়। সো আমার তো টেকনোলজি ট্রান্সফারই হচ্ছে না। আমি এখনও আমার আব্বারা যে আমলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে আনছে, আমরা এখনও ওই আমলে আছি। দের ইজ নাথিং দ্যাট ইজ চেঞ্জ। হয়তো মেশিন কয়েকটা চেঞ্জ হয়েছে, বাট আদার দেন দ্যাট কোনো নতুন টেকনোলজি কিন্তু আমাদের দেশে আসেনি। সো আই হোপ যে উইথ দ্য চেঞ্জ উই উইল হ্যাভ আ নিউ বাংলাদেশ, যে নিউ বাংলাদেশে উই উইল রেসপেক্ট আওয়ার এল্ডার্স লাইক হেলাল আঙ্কেল, উই উইল রেসপেক্ট আওয়ার এল্ডার্স যারা আমাদের জন্য এই দেশকে এই জায়গায় নিয়ে এসছে, অ্যান্ড উই ক্যান টেক ইট ফরওয়ার্ড সো দ্যাট ওনারা রেস্ট নিতে পারে, মেন্টাল প্রেশার না নিয়ে বলতে পারে যে না, দেশটা ভালো জায়গায় যাচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন ভালো কাজ করছে। কিন্তু ওটার সুযোগ আমাদেরকে দিতে হবে। সুযোগ দিলে ইনশাল্লাহ বাংলাদেশকে গোল্ডেন বাংলাদেশ আমরা করতেই পারবো। সো আমরা ফাইনাল রাউন্ড, শাহিদুল ইসলাম হেলাল এবং দানিয়েল, আপনাদের দুজনের কাছে বুঝতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ইলেকশন হবে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, মোটামুটি সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত 5 বছর তারা দেশ শাসন করবে বা দায়িত্ব পালন করবে, আমাদের সেবা দিবে। সেই জায়গায় যাওয়ার আগে এই সরকারের কাছে আপনারা কি কি কাজ মনে করেন করা উচিত, কোন কোন জায়গাগুলো তারা এখন এই মুহূর্তে ফোকাস করা উচিত? আমি জাস্ট প্রায়োরিটি বেসিসে যদি দুজনই বলেন। ছোটখাটো জিনিস দিয়ে শুরু করি, ছোট ছোট যেগুলো করা খুবই জরুরি। ছোট ছোট ইন্ডাস্ট্রিরা, এন্টারপ্রেনাররা ব্যাংকক্রাফট হয় বিকজ অফ ডেট কালেকশন। কারণ আমাদের কন্ট্রাক্ট ল এত দুর্বল। একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোম্পানি যদি একটা বড় কোম্পানিকে কোনো মাল দেয়, ওই বড় কোম্পানি যদি ওকে টাকাটা না দেয় মালের এগেনস্টে, ওর করার কিছু নাই, কিছুই করতে পারবে না। এই ডেট কালেকশনের জন্য অনেক ইন্ডাস্ট্রি মারা যায়। আরেকটা বড় চ্যালেঞ্জ, এখন যেসব পলিটিক্যাল কারণে যেসব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আমার খেয়াল আছে আমি 2008 থেকে 10-এ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট থাকাকালীন আমরা সিক ইন্ডাস্ট্রিজের উপরে অনেক কাজ করেছি। বাংলাদেশের যত সিক ইন্ডাস্ট্রি বসে আছে ওগুলিকে যদি রিভাইটালাইজ করা যেত, কিন্তু অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি হতো ওখান থেকে। তো আমাদের এই জন্য এই কন্ট্রাক্ট ল, ব্যাংকক্রাফটসি লটাকে ঠিক করা দরকার, সো দ্যাট বাইং অফ সেলিং অফ ইন্ডাস্ট্রিজ আর ইজি। এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি ইন্ডাস্ট্রি কেনা বিক্রি করতে পারবেন না, লিকুইডেশন, রিসিভারশিপ, এক্সিটের কোনো পথই নাই, ইটস ওয়ান ওয়ে এন্ট্রি। আপনি যেমন কন্ট্রাক্ট লর, আই মিন কোম্পানি লর এগেনস্টই কিন্তু আমাদের ব্যাংকাররা কাজ করে। কারণ কোম্পানির লতে নিয়মে আছে, লিমিটেড কোম্পানি মিনস ইউর লাইবিলিটি ইজ লিমিটেড টু দ্য পেইড আপ শেয়ার অফ ইউর কোম্পানি, যতটুকু আপনার শেয়ার আছে ওর মাঝে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমার তো গ্যারান্টি দিচ্ছে হচ্ছে, আমার বেগম সাহেবের দিতে হচ্ছে, আমার অ্যাডাল্ট ছেলেপেলেরও দিতে হচ্ছে, যে কারণে ব্যাংকরাও অ্যাসেটটাকে পরে কোনো কারণে কোম্পানি ফেল করলে নেওয়ার কোনো উপায় থাকে না। তো ব্যাংকিং ল, কন্ট্রাক্ট ল, ব্যাংকক্রাফটসি ল, লিকুইডেশন, রিসিভারশিপ, এগুলিকে যদি এই সরকার, এগুলি কিন্তু খুবই ইজি জিনিস। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমি অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতেছি 1982-তে, তখনই ব্যাংকক্রাফটসি ল ওয়াজ ভেরি সিম্পল, যে ইফ ইউ ফেইল ইউ আর আউট অফ বিজনেস, ইউ অ্যান্ড ইউর ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার 3 বছর ব্যবসা করতে পারবে। তো ওটার লিকুইডেশনে চলে যাবে, রিসিভারশিপ নিবে, ওদের দায়িত্ব, ওই কোম্পানিটা চলবে। বাট এখন যেমন এই যে ভ্যাকসিন ট্যাক্সি বন্ধ হয়ে গেছে, কেউ তো কিনবে না, কারো বিনা পয়সা দিলেও তো কেনার কোনো জাস্টিফিকেশন নাই, কারণ একটা তো ভয় তো আছে। কিন্তু এটাকে যদি রিসিভারশিপ দিয়ে বা লিকুইডেশনে নিয়ে প্রপারলি কোম্পানিগুলিকে চালাতে পারতো, বিক্রি করতে পারতো, শেয়ার হোল্ডিংয়ে পাবলিকে নিয়ে শেয়ার বেচতে পারতো, অনেক কিছু সম্ভব। ধরেন আমি জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, আপনার ব্যবসাটা ধরেন রিসিভার হিসেবে একজনকে আমাকে বসিয়ে দিল, আমি কি, বা দানিয়েলের ব্যবসা আমার পক্ষে কি সম্ভব? আমার মতো কারো পক্ষে সম্ভব? সম্ভব। এটা একদম সিম্পল। আমি তো আমার ওই অ্যাডমিনিস্ট্রেশন বুঝি না, আমার এটা আমার মনে যেটা স্টাফদের সঙ্গে কোনো কানেকশন নাই।
পার্টনার মানে অন্য আপনি রিসিভারশিপে যে থাকবে, লিকুইডেশন যারা করবে, দে আর এক্সপার্ট। ওরা যারা ইন্ডাস্ট্রি চালায়, অ্যাকাউন্টসের লোক যারা ম্যানেজমেন্ট চালায়, ওরাই চালাবে, ওরাই দেখবে যে যেগুলির লাইবিলিটিস আছে কাকে কত টাকা দিবে, কিন্তু কোম্পানিটা চলতে থাকবে। এখন যেটা হচ্ছে যে হলমার্কের, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি ওই দিক দিয়ে প্রায় দিন যেতে হয়, আমার দেখে খুব দুঃখ লাগে, এত বড় বিল্ডিং একটা পড়ে আছে, সেই কবে, অ্যান্ড ইটস ওয়েস্টেজ, অ্যাসেটটা একদম ওয়েস্ট পড়ে আছে। জুট মিলগুলি দেখেন আপনি, ওয়েস্ট হয়ে পড়ে আছে, এগুলিকে যদি মানে আবার বিক্রি করার ব্যবস্থা, ইনফ্যাক্ট যেই ফর্মেই হোক, এই সরকার যদি চায় খুব কুইকলি বাইং অ্যান্ড সেলিং অফ ইন্ডাস্ট্রিজ, এটাকে ইজি করে দেওয়ার একটা সিস্টেম করা, কিভাবে করবে আই ডোন্ট নো, বাট ইট ক্যান বি ডান। পৃথিবীর অন্য সব দেশেই করা হচ্ছে। জি, দানিয়েল বলতে চাইছিলেন? জি, আমি আঙ্কেলের সাথে আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে আসলে লিকুইডেশন হলে তো আসলে চালানোর বিষয়টা কম, এটা হচ্ছে যারা ক্রেডিটার্স আছে তাদেরকে কিভাবে আপনি ইউ পে অফ দ্য লাইবিলিটিস অ্যান্ড ক্লোজ অফ দ্য ইউনিট। ওইটার আগে আরেকটা জিনিস হচ্ছে যেভাবে আপনি একটা ফ্যাক্টরি, আঙ্কেল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন যে একটা কোম্পানি আপনি কাউকে ট্রান্সফার করবেন, রানিং কোম্পানি, এটাই তো করতে পারবেন না। এটার জন্যই এত রকমের বাধা সৃষ্টি হয়ে আছে যে এটা আপনি করতে পারবেন, যেটার কারণে আমি বলি যে ইজ অফ ডুইং বিজনেস আমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ ব্যবসা করতে গিয়ে যদি একটা দুইটা সমস্যা হয়, কোন ব্যবসার সমস্যা নেই বাংলাদেশে, বাদ দেন পৃথিবীতে এমন কোনো ব্যবসা অর্গানাইজেশন আছে কিনা আমার সন্দেহ, যে জানে বা না জেনে অ্যাক্সিডেন্টলি বা ইন্টেনশনালি সে একটা দুটো ল ভঙ্গ করে। ইটস ক্যালকুলেটেড রিস্ক। It is calculated risk because when you're trying to solve a problem, you will create one new ইস্যু, এন্ড ওটার জন্য আপনার এগেইনস্টে কি পিউনিটিভ অ্যাকশন নেবে নাকি কারেক্টিভ মেজার নেবে। এখন আমার সরকার যদি আমাকে সার্ভিস দেওয়ার জন্য সরকার হয়ে থাকে তাহলে আমাকে কারেক্টিভ অ্যাকশন নেবে, আর সরকার যদি আমাকে রুল করার জন্য আসে তাহলে আমার এগেইনস্টে পিউনিটিভ অ্যাকশন নেবে। তো এখানে আমার মনে হয় ইজ অফ ডুইং বিজনেস থাকা উচিত, কারণ না হলে আমি ভুল করলে আমাকে একদম জেলে ঢুকাই দিবে, এই ভয় যদি থাকে কারো ইন্টেনশন থাকবে না ব্যবসা করার, আর যার থাকবে তার খারাপ ইন্টেনশন নিয়ে আসবে। সো ইউ আর মেকিং দ্য অলরেডি স্মল পুল ইভেন স্মলার, দ্যাট ইজ ওয়ান ইস্যু। সেকেন্ড, আপনি বললেন যে হোয়াট এলস ক্যান বি ডান or what is our expectation other than ease of doing business, I would say simplifications of laws. যেসব ল ব্যবসা এবং ব্যবসায়িকদেরকে এফেক্ট করছে, এই লগুলিকে সিম্পলিফিকেশন করতে হবে এবং এটার কমিউনিকেশন ইজি করতে হবে। আমার আমলাতন্ত্র যে সমস্যা ওইটা হচ্ছে যারা বিউরোক্র্যাটস তারা অনেক এডুকেটেড, আমরা ওদের মতো এত শিক্ষিত না। এখন ওদের লেখা কি এটা আমি আমার সাথে আরও 5 জন দিলে আমরা বুঝে উঠতে পারি না রিয়ালিটি। আমি মনে করি যে আমি যখন একজন মহোদয়ের অফিসে যাই, ওনারা যেসব কথা বলে আমার কোনোটাই মাথায় ঢুকে না, কিন্তু ওনারা যেই টপিকে, কিন্তু এর দায় আপনাদের নেই যে মহোদয় কালচার শুরু করছেন? উপায় নেই তো, উপায় নেই তো। আমি তো কথায় কথায় মহোদয় এটা বলতে হচ্ছে, এখন এটা মাননীয় মহোদয় বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলতেছি। আমার বাবাকে যদি এত সম্মান দিয়ে কথা বলতাম বেহেশত আমার কনফার্ম থাকতো, কিন্তু আনফরচুনেটলি সময় দিচ্ছেন ওটাও কিন্তু বিরাট জিনিস। এখন মহোদয় ব্যবসাকে বাঁচায় রাখার জন্য মহোদয়ও ডাকতে হচ্ছে, মনের ভিতরে যাই বলি না কেন। বাট রিয়ালিটি হচ্ছে আপনি যদি সিম্পলিফিকেশন করেন, আর লেভেল লাস্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। ভাইয়া দেখেন, আমি ভুল করলে আমার জরিমানা হবে। যদি একজন অ্যাডমিনিস্ট্রেটর বা একজন আপনার সরকারি কর্মকর্তা ভুল করে, উনার ভুলের কারণে যদি 10টা ব্যবসায়িক সমস্যা ফেস করে, 10টা পোর্টের কনসাইনমেন্ট ডিলে হয়, তাহলে হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর দ্যাট অফিসার? দ্যাট হ্যাজ টু বি দ্য লেভেল প্লেইং ফিল্ড। কারণ এটা যদি না হয়, ইউ উইল পানিশ অনলি ওয়ান সাইড, দের ইজ গভর্নমেন্ট অ্যান্ড দের ইজ বিজনেস কমিউনিটি। এখানে লেভেল প্লেইং ফিল্ড থাকতো। আর না হলে ব্যবসায়িকরা ওই আগে যেরকম দেখেছেন যে আমরা যাই মহোদয় মহোদয় করেছি, এই মহোদয় কালচার থেকে বের হতে পারবো। ধন্যবাদ শেখ মাহমুদ। আপনি কিছু যোগ করবেন? আমি শুধু আপনার প্রোগ্রামে অলওয়েজ বলতে চাই যে আমি জনগণকে বলতে চাই, ভাই আমরা যেসব জিনিস বানাই আপনারা প্লিজ আমাদের জিনিস কিনেন, অ্যাট ইকুয়াল ফেভার বাংলাদেশি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। ধন্যবাদ শেখ মোহাম্মদ দানিয়েল এবং মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ে। আমার অতিথিরা বলছেন যে বাংলাদেশটা আসলে একটা অনিশ্চয়তার বাংলাদেশে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দেশের প্রতিটি নাগরিক যেটা নিয়ে অতিষ্ঠ, পাওয়ার সেক্টরের কথা ওনারা বলেছেন, এনার্জি সেক্টরের কথা বলেছেন, এই জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এবং ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে ওনাদের ধারণা হচ্ছে বা এক্সপেরিয়েন্স হচ্ছে যেখানে ব্যবসা সেখানেই সমস্যা। এই সমস্যা নিরসন দরকার, কারণ আমাদের অর্থনীতিকে চালিয়ে নিতে হবে এবং ওনারাই সেখানে উদ্যোক্তা, উদ্যোগী মানুষ, উদ্যমী মানুষ। এবং আরেকটা বড় সংকটের জায়গা, সমস্যার জায়গা ওনারা চিহ্নিত করেছেন, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি।
আমলাতান্ত্রিক জটিলতা সেই কলোনিয়াল সময় থেকে এখন পর্যন্ত যা আছে একই রকম আছে, সেখান থেকে বাংলাদেশকে বের করা দরকার। ট্রেড বডিগুলোকে আরও কার্যকর করা দরকার, সেই জায়গায় মনোযোগটা দেওয়া দরকার, এটা ওনারা বলছেন। এবং ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেসের যে সমস্যা, যেটা আন্তর্জাতিক নানা সংস্থা নানা সময় বাংলাদেশের ক্ষেত্রে বলে আসছে, সেগুলোকে সমাধান করা দরকার। এবং যে কোনো ব্যবসা, যে কোনো ফ্যাক্টরি কেনা বেচার ক্ষেত্রে যে সমস্যা, আইনি জটিলতা এবং অন্যান্য জটিলতা, সেগুলো নিরসন করবার দিকে মনোযোগ দরকার। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন। আমরা রাজনীতিতে এটা নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডের একটা সমস্যা আছে এবং আইনের সহজীকরণের কথা, সেটার উপরে ওনারা জোর দিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আজকের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।